2024 ডাব্লিউবি প্রাইমারি টেট যে পরিবেশবিদ্যা বিষয় থেকে যেসব প্রশ্ন এসেছিল, অনিশ চট্টোপাধ্যায়ের বই থেকে কোন কোন প্রশ্ন তোলা হয়েছে সেই বিষয়গুলোকে আমরা আজকে তোমাদেরকে দেখাবো যে অনিশ চট্টোপাধ্যায়ের বই থেকে কোন কোন প্রশ্নগুলোকে তোলা হয়েছে। তো প্রথম প্রশ্ন, যে ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে বলা হয়। এর সঠিক উত্তর হবে ট্রানজেনিক। এটা অনিশ চট্টোপাধ্যায়ের 168 নম্বর পেজ। অনিশ চট্টোপাধ্যায়ের এই যে বন্ধুরা দেখে নাও যে এই জায়গা থেকে প্রশ্নটা তোলা হয়েছিল 168 নম্বর পেজে। এই যে ট্রানজেনিক অর্থাৎ জিনগুলো প্রতিস্থাপন করা উদ্ভিদ অথবা প্রাণীদের ভ্যারাইটি উদ্ভিদ তৈরি করার জন্য, যেটা জিন প্রতিস্থাপন করে বা ট্রানজেনিক ভ্যারাইটি, যেমন ধান সৃষ্টি করার ক্ষেত্রে। তো এটা হুবহু অনিশ চট্টোপাধ্যায়ের বই থেকে তোলা হয়েছিল এই কোশ্চেনটি। তো দ্বিতীয় প্রশ্ন, যেটা আমরা 145 নম্বর প্রশ্ন, 145 নম্বর প্রশ্ন, এই যে 145 নম্বর প্রশ্ন, যে নিম্নলিখিত কোন বছর 21তম কপ বা কনফারেন্স অফ পার্টিস জলবায়ুর পরিবর্তন সম্মেলনে প্যারিসে ফ্রান্স, যেটা প্যারিসের ফ্রান্স শহরে তো অনুষ্ঠিত হয়েছিল? এটা সঠিক উত্তর হবে 2015। সঠিক উত্তর হবে 2015 সালে। এটা অনিশ চট্টোপাধ্যায়ের বইয়ে 261 নম্বর প্রশ্ন থেকে, এই বই থেকে পেজ থেকে নেওয়া হয়েছে। 261 নম্বর পেজ, 261। এই যে প্যারিসে যে সম্মেলন 2015 সালে হয়েছিল, যেটা পরিবেশ বিষয়ক একটি সম্মেলন, যেখানে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার উদ্দেশ্য হয় প্যারিসে। এটা প্যারিস সমঝোতা নামেও পরিচিত, যেটা 1.5 ডিগ্রি সেলসিয়াসটাকে কমানোর জন্য এই পরিবেশ যে সম্মেলনটা হয়েছিল। এর পরের প্রশ্ন 133 নম্বর, 133 নম্বরের প্রশ্ন, যে নিম্নোক্ত রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে বা স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? এর সঠিক উত্তর হবে ক্লোরিন নাইট্রেট। এটা হুবহু অনিশ চট্টোপাধ্যায়ের বই থেকে 250 পেজ থেকে তোলা হয়েছে। এই দেখো বন্ধুরা, অনিশ চট্টোপাধ্যায়ের 250 পেজ, যে স্ট্র্যাটোস্ফিয়ারে যে ক্লোরিন নাইট্রেট এ যে থাকে, সেই ক্লোরিনটা কিভাবে ভেঙে পরবর্তীকালে হাইড্রোক্লোরিকের সঙ্গে মিশে ক্লোরিন নাইট্রেট তৈরি হচ্ছে। তো এখান থেকে প্রশ্নটা হুবহু তোলা হয়েছে। তো নেক্সট প্রশ্ন আমাদের 140 নম্বর প্রশ্ন, র্যাচেল কার্সন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটিতে নিম্নোক্ত কোন পরিবেশগত সমস্যাটি বর্ণিত হয়েছে? এর সঠিক উত্তর হবে কীটনাশকের প্রভাব। এটি অনিশ চট্টোপাধ্যায়ের 218 নম্বর পেজ থেকে তোলা হয়েছে, হুবহু 218 নম্বর পেজ। 218 নম্বর পেজটা দেখলে বুঝতে পারবা বন্ধুরা, যে এই যে 1962 সালে প্রকাশিত র্যাচেল কার্সনের বিখ্যাত লেখা সাইলেন্ট স্প্রিং, যেখানে ডিটিটি অর্থাৎ কীটনাশকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেখানে বলা হয়েছে ডিডিটির প্রভাবে পাখির ডিমের ক্যালসিয়ামের পরিমাণ কমিয়ে দেয় এবং ডিডিটির পরিমাণ বাড়লে ক্যান্সার হয়, যেটা 10 বছর পর্যন্ত একটা খাদ্য শৃঙ্খলে বজায় থাকে। তো এরপরে নেক্সট প্রশ্ন 141 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা এটাও হুবহু অনিশ চট্টোপাধ্যায় থেকে নেওয়া হয়েছে, যে একজন পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে আপনি শিলা ও খনিজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর পোষণ করেন এবং এখন একজন শিক্ষার্থীকে প্রশ্ন করলে অধিকাংশ খনিজ ও শিলাতে কোন ধরনের মৌল পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে সিলিকন। এটাও অনিশ চট্টোপাধ্যায়ের 56 পেজ থেকে নেওয়া হয়েছে। এই দেখো বন্ধুরা, 56 পেজ থেকে যে সিলিকন মহাদেশীয় ভূত্বকে যে সিলিকন, সেটা দিয়ে তৈরি সিলিকন, দুটি শিয়াল যেটা তৈরি সিলিকন, এই যে উপাদানটা এটাই মৌল, অর্থাৎ এখান থেকে নেওয়া হয়েছে প্রশ্ন। এরপর নেক্সট 147 নম্বর প্রশ্ন, এই যে প্রশ্নটা 147 নম্বর প্রশ্নটি, যে নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটির পরিমাণের মাধ্যমে আগ্নেয়গিরির
অগ্নুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণের শনাক্তকরণ করা যায়? তো এটা সঠিক উত্তর হবে সালফার ডাই অক্সাইড। এটি অনিশ চট্টোপাধ্যায়ের 192 পেজ থেকে নেওয়া হয়েছে। 199। এই যে 199 থেকে নেওয়া হয়েছে, যে যেখানে বলা হয়েছে যে SO2 উৎস হচ্ছে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, যার সংকেত SO2 বা সালফার ডাইঅক্সাইড। এই আগ্নেয়গিরি থেকে এটা নির্গত হয়। এরপর আমরা অন্য যে বই ছায়া প্রকাশনী বই থেকে কোন কোন প্রশ্ন তোলা হয়েছে সেগুলো আমরা দেখাচ্ছি একটু। 122 নম্বর প্রশ্ন হুবহু তোলা হয়েছে। 122 নম্বর প্রশ্ন, যে নিম্নলিখিত কোনটি প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? এর সঠিক উত্তর হবে নীলগিরি। এটা তোলা হয়েছে ছায়া প্রকাশনের যে টোটাল যে বইটা 337 পেজ। এই যে এখান থেকে তোলা হয়েছে যে নীলগিরি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতে মোট 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, তার মধ্যে নীলগিরি হচ্ছে প্রথম। আমাদের যেমন সুন্দরবন 2009 সালে ভারত সরকারের স্বীকৃতি পায়। এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এরপরে আমরা 143 নম্বর প্রশ্নটি দেখাবো। 143 নম্বর প্রশ্ন, এই যে একজন পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থিসন্ধির ধারণা দিচ্ছেন। এখন তিনি দেহের বিভিন্ন শারীরস্থানিক অংশে বল ও সকেট সন্ধি নির্দেশ করলেন। এইটা উত্তর হবে কাদ ও নিতম্ব। এটা রয়েছে 281 পেজ, ছায়া প্রকাশনী বইটা 281 পেজ, 281। এই যে এখান থেকে আমরা দেখতে পাই যে কাদ এবং হিউমারাসের মধ্যে যেটা এই যে সন্ধিটা বলছে নিতম্ব কাদ, অর্থাৎ বল সকেট, এই যে বল সকেট সন্ধিটি আমরা পাচ্ছি যেটা কাদ আর হিউমারাসের মধ্যে। এখান থেকে আমরা সঠিক উত্তরটা খুঁজে পাচ্ছি। তো আরেকটি প্রশ্ন এই ছায়া প্রকাশন থেকে নেওয়া হয়েছে, যেটা 132 নম্বর প্রশ্ন। 132 নম্বর প্রশ্ন, এই যে শৈবাল ব্লুম বা শৈবালের সংখ্যা অতিবৃদ্ধি এর সঙ্গে সম্পর্কিত নয়। তো এই এটা হুবহু 312 পেজ থেকে নেওয়া হয়েছে। এই যে 312 পেজ থেকে নেওয়া হয়েছে শহরে। এটা দেখলে আমরা বুঝতে পারি যে পুকুরে বা নদীতে জলের পুষ্টিগুণ বৃদ্ধি করে এবং মাত্রিক যে পুষ্টি যে অবস্থা সেটাকে ইউটোফেকশন, এর ফলে কিন্তু অ্যালগাম ব্লুম যে সৃষ্টি হয়। এটা থেকে আমরা বুঝতে পারবো যে সঠিক উত্তর হবে মহাসমুদ্রের, যেহেতু কোনোটি নয় বলেছে তার এর সঠিক উত্তর হবে, কারণ মাছ আমরা জানি যে শৈবালে বৃদ্ধি হলে মাছের মৃত্যু হয়, যেহেতু বিভিন্ন রকম রাসায়নিক সারের ফলে এবং অক্সিজেনের পরিমাণ কমে যায়, তো মহাসমুদ্রের স্রোতের পরিবর্তন হবে সঠিক উত্তর।